রাত ৩টার সময় বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, শাওন, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বিয়ে করব। এতে তোর কোনো আপত্তি আছে? আমি ঘুমিয়েছি রাত ১টার দিকে। ৩টার দিকে বাবা দরজায় টোকা দিয়ে ডেকে তুললেন। এখনও চোখ জ্বলছে। বাবার বিয়ের কথা শুনে আমার ঘুম কেটে গেল। ভাবছি, বাবা তো জীবনে নেশা করেনি, সিগারেটও খাননি কখনো। রাত দুপুরে হঠাৎ বিয়ের ভূত উঠল কেন মাথায়? চুপ করে থাকবি? তোর আপত্তি থাকলে থাকুক, আমি বিয়ে করব, এটাই শেষ কথা। আমার জবাবের অপেক্ষা না করে বাবা দরজা থেকে ফিরে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম তখনও। বাবার কথা হজম করার চেষ্টা করছি, হজম হবে বলে মনে হচ্ছে না। সকালেই বাবার সাথে গুরুত্ব সহকারে কথা বলতে হবে, নয়তো দেখা গেল বাবা সত্যি সত্যিই কোনো মধ্যবয়স্কা নারীকে এনে বলবে, শাওন, এই যে ইনি তোর নতুন মা। বাবা কি গোপনে কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন? বিয়ের জন্য চাপ দিচ্ছে কেউ? নয়তো এই মধ্যরাতে আমাকে ডেকে বিয়ের কথা বলবে কেন? তিনি আমার বিয়ের কথা বলতে পারেন, এই বয়সে নিজে কেন বিয়ে করবেন? মা গত হয়েছেন ১ যুগ পেরিয়ে গেল। তখন আমার বয়স ১০ বছর। মিতু তখন 3তে পড়তো। বয়স ৮.৫-এর মতো। মিতু আমার ছোট বোন। কোনো অসুখ ছাড়া এক সন্ধ্যারাতে মা বুকে ব্যথা উঠেছে বলে বিছানায় শুয়ে পড়লেন। বাবা গেলেন ডাক্তার আনতে। প্রতিবেশী অনেকেই উপস্থিত। মা আমাকে ইশারা করে ডাকলেন। আমি মায়ের দিকে এগিয়ে গেলাম। মা আমার মাথার কাছে নিয়ে কপালে চুমু দিলেন। মৃদু স্বরে বললেন, বাবার কথা শুনবি, মিতুকে দেখে রাখবি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মা বিদায় নিলেন। আমি কান্না করে দিলাম। মিতু এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। বাবা ডাক্তার নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে আছে, যে ঘুম থেকে কেউ সজাগ হয়নি কখনো। আমি বড় হলাম, মিতু বড় হলো। মিতুকে বছর ২ আগে বিয়ে দিলাম। তার এখন সুখের সংসার। আমরা ছোট থাকতে যদি বাবা বিয়ে করতেন তাহলে মেনে নেওয়া যেত। মা মারা যাওয়ার ১২ বছর পরে সে এই বয়সে কেন তিনি বিয়ে করতে চাইবেন? সকালে ঘুম ভাঙল ১০টার দিকে। আমি তৈরি হলাম। ১১টায় শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে আমার উপস্থাপনা করার কথা রয়েছে। ঘর ছেড়ে বাইরে বের হয়ে দেখি বাবা দাঁড়ানো। মনে হয় আমার জন্য অপেক্ষা করছেন। রাতের কথা মনে পড়ল। বাবা বিয়ে করতে চান। এখনও নিশ্চয় সে কথাটাই বলবে। শাওন, আমি আরও দুজনের সাথে কথা বলেছি। আগামীকাল একটি পাত্রী দেখতে যাব। পছন্দ হলে সেখানেই বিয়ে। চাইলে তুইও যেতে পারিস সাথে। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু রাগ হচ্ছে, কিন্তু এখন সেই রাগ প্রকাশ করতে ইচ্ছে করছে না। বাবাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় শুধু বললাম, এই বয়সে বিয়ে করলে মানুষ হাসাহাসি করবে, পাগলামি করো না। আমি গেট দিয়ে বের হওয়ার সময় শুনতে পাচ্ছি বাবা গলা চড়া করে বলছেন, কোন মানুষ কি বললো সেটা শোনার সময় নেই আমার। আমি কারোটা খাই না। আমি আর কথার উত্তর না দিয়ে হেঁটে চললাম। দুপুরে বাড়ি আসিনি। সন্ধ্যা রাতেও বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বাবা চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন, সারাদিন বাড়িতেই থাকেন। তাই বাড়িতে আসলে বাবা যে উপস্থিত থাকবেন তা এক প্রকার নিশ্চিত। রাতে খাবার দুপুরের মতো হোটেলে খেয়ে নিলাম। মনিরের মায়ের হাতের রান্না তেমন খারাপ না। আমাদের রান্না, ঘর মোছা ও কাপড় ধোয়ার কাজ করে দেন মনিরের মা। আমি বাড়ি ফিরলাম রাত ১১টায়। বাবার ঘরে তখনও বাতি জ্বলছে। আমি পা টিপে নিজের ঘরের দরজা খুললাম। দরজা লাগানোর সময় দেখি বাবা ধীর পায়ে এগিয়ে আসছেন। এখন আর চাইলেও দরজা লাগিয়ে দিতে পারবো না। বাবা এসে খাটে বসলেন। আমি বাবার দিকে ফিরে দাঁড়ালাম। অপেক্ষা করছি বাবার কথা শোনার জন্য। এবার সত্যিই আমি বিয়ে করব শাওন, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। আমি বাবার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বাবার হাতে ধরলাম। বললাম, কেন বাবা, এত বছর পেরিয়ে গেছে আপনি বিয়ে করেননি, এখন কেন আপনাকে বিয়ে করতে হবে? আমরা তো সমাজের বাইরে নই। সমাজের মানুষ কি বলবে একবার ভেবে দেখেন। বাবা আমার হাত সরিয়ে দিলেন। তারপর বললেন, আজ তুই একবেলা না খেলে তোকে সমাজের কেউ এসে জিজ্ঞেস করবে না তুই খেয়েছিস কিনা। এত বছর তোরা ছোট ছিলি, তোদের নিয়ে ছিল আমার সংসার। মিতুকে বিয়ে দিলাম। ৪-৫ মাসে একবার দেখতে আসে। তুই সকালে যাস, আসিস রাতে। আমার আর কে আছে শাওন? আমি কাকে নিয়ে থাকি এই একলা বাড়িতে? সবারই একটা আপন মানুষ লাগে বাবা। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। অন্যদিকে তাকিয়ে বললাম, সবার আপন মানুষ লাগে। আমি কি তোমার আপন না? বাড়িতে একলা থাকো ঠিক আছে, আমি বিয়ে করলে তোমার পুত্রবধূ বাড়িতে আসবে। বাবা বসা থেকে উঠে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, তুই আমাকে বুঝতে পারবি না। একদিন যখন আমার মতো একা হবি তখন বুঝতে পারবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি খাটে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম। কি এক দুশ্চিন্তা এসে ভর করল। আমার আরও আগে বিয়ে করার প্রয়োজন ছিল। ততদিনে ২-১টা সন্তানাদি হয়ে যেত। বাবা নাতি নাতনিদের নিয়ে সময় পার করতেন। তাহলে আর আজ বিয়ের জন্য বাবা উঠে পড়ে লাগতেন না। বিয়ে করা হয়নি ফারজানার জন্য,
তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার বছরও পেরোয়নি। যখন সম্পর্ক ছিল তখন বিয়ে করতে পারেনি, তখন ফারজানার বড় বোনের তখনও বিয়ে হয়নি। আমি ছিলাম অপেক্ষমান। আর এখন তো সম্পর্কটা আর বেঁচে নেই। ফারজানা আমার সাথে যে প্রতারণা করেছে সেই যুক্তিতে এর পরের দিনই অন্য কোনো মেয়েকে বিয়ে করে তাকে দেখিয়ে দেওয়াটা বড্ড প্রয়োজন ছিল। কিন্তু সদ্য বিচ্ছেদ প্রেমিকের মন তো একটু দুঃখ বিলাস করতে চাইবে। আমার দুঃখ বিলাস অন্যরকম। মধ্যরাত অবধি ছাদে বসে বিরহের গান শোনা, হাতে থাকবে জ্বলন্ত সিগারেট। কখনো দু-এক টান দিয়ে আকাশমুখী হয়ে ধোঁয়া ছাড়ব, কখনো টান ছাড়াই জ্বলতে থাকবে সিগারেট। আকাশে মেঘমুক্ত চাঁদ, ফিসফিস করে চাঁদের সাথে কথা বলা। আমার এই দুঃখ বিলাস চলা অবস্থায় ফারজানাকে যেন কম অনুভূত হয়, সেজন্য গ্যালারি থেকে তার সব ছবি তাড়িয়ে দিয়েছি। বাকি ছিল একটা মাত্র ছবি, শিল্পকলা একাডেমির সামনে তোলা একটি ছবি। ছবিতে আমিও ছিলাম। আমার গজদন্ত আড়াল করার বৃথা চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। ছবিতে তো জলজল করছে। দাঁত কখনো জলজল করে? টেলিভিশনে ক্লোজ আপের বিজ্ঞাপনে জলজল করতে দেখা যায়। বছর দুয়েক আগের কথা, শ্রাবণ মাসের অভিমানী টাপুর টুপুর। রিকশার ভেতর বসে বড় পলিথিন দিয়ে ঢেকে গিয়েছি শিল্পকলাতে। 2 ঘন্টার অনুষ্ঠানে উপস্থাপনা শেষ করে বাইরে এসে দেখি টাপুর টুপুর তখনও থামেনি। আমি দাঁড়িয়েও অপেক্ষা করেছি। আরও অনেকেই অপেক্ষা করেছে বৃষ্টি থেমে যাওয়ার। হঠাৎ পাশ থেকে একটি মেয়ে বলে উঠল, শাওন সাহেব, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। উঠে আসার উপায় খুঁজে পাচ্ছি না। আমাকে কি আপনার প্রেমে ডুবে যাওয়ার অনুমতি দেবেন? পাশ ফিরে তাকিয়ে দেখি শ্যামবর্ণের এক তরুণী। গায়ে মনে হয় সবই হাড়, কালো রঙের শাড়ি পরনে, তবে কপালে কোনো টিপ নেই। বাঙালি অনেক মেয়ে টিপ পরা পছন্দ করেন না। আমি তরুণীর কথায় উত্তর খুঁজে পাচ্ছি না। মেয়েটা আমার নাম জানলো কিভাবে? ঠিক আছে, এত তাড়াতাড়ি ভাবতে হবে না, সময় নিন। এই যে কাগজটাতে আমার ফোন নাম্বার আছে, বাড়িতে গিয়ে ফোন দিবেন, আমি অপেক্ষা করব। তরুণী আমার হাতে ছোট্ট একটি কাগজের টুকরো ধরিয়ে দিল। আমি কিছু না বলে কাগজটি হাতে নিলাম। তরুণী এই বৃষ্টিতে একটি রিকশা নিয়ে চলে গেল, যেন লজ্জা পেয়ে নিজেকে আড়াল করতে চাচ্ছে। কাগজের টুকরোটাতে ফোন নাম্বারের পর মেয়েটির নাম লেখা, ফারজানা। সকালে মিতু বাড়ি এলো তার স্বামীকে নিয়ে। ঘুম থেকে উঠে আমি মিতুকে ফোন করে বাবার অদ্ভুত ইচ্ছের কথা জানিয়েছি। মিতু আর দেরি করেনি, ঘন্টা 2 পথ পেরিয়ে ছুটে এসেছে। বাবা তখন বাজারে গিয়েছিলেন। আমি বাবাকে ফোন করে বললাম, বাজার একটু বেশি লাগবে, মিতু এসেছে তার স্বামী নিয়ে। বাবা ফোনের ওই প্রান্তে 30 সেকেন্ডের মতো চুপ থাকলেন। মনে হচ্ছে আমার কথা শুনে খুশি হতে পারেনি। বাবা অসহায় স্বরে বললেন, মিতুকে তুই ফোন করেছিস তাই না? আমি কি কাউকে ভয় পাই নাকি? তোদের ভালো না লাগলে চলে যাবে আমার বাড়ি থেকে। আমি এর কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়েছি। পেছন ফিরে দেখি মিতুর স্বামী দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছেন ভাইয়া? মিতু এসব কি বলছে? বুঝতে বাকি নেই, মিতু তার স্বামীকেও জানিয়েছে। আমি মুচকে হাসি দিয়ে মিতুর দিকে তাকালাম। মুখ গোমড়া করে বসে আছে। আমি একটু এগিয়ে যাওয়ার পর মিতু মুখ তুলে তাকিয়ে বলল, ভাইয়া, বাবা যদি এমন করে আমি কিন্তু আর জীবনে এ বাড়িতে আসবো না। মিতুর অভিমানের স্বরের বিপরীতে আমি বললাম, বাবা আসলে বলবি, যেভাবে হোক বিয়ের ভূত নামাবি মাথা থেকে, নয়তো আজ বিকেলে কিন্তু বাবা বিয়ে করে ফেলবে। মিতুর চোখ বড় করে ফেললো। বলে হলো, মান সম্মান সব জলাঞ্জলি দেবে নাকি? ঘরে তখন নীরবতা, অপেক্ষা বাবার আগমনের। ফারজানার কাছ থেকে ফোন নাম্বার পেয়ে সেদিন রাতে আমি ঠিকই ফোন দিয়েছিলাম। সন্ধ্যা রাতে ঝুম বৃষ্টি নামলো। আমি জানালা খুলে দিলাম। ততক্ষণে বিদ্যুৎ চলে গেছে। ঘরে বাইরে ঘুটঘুটে অন্ধকার। জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করা যায়। তখন মনে পড়ল ফারজানা নামের মেয়েটির কথা, যে বলেছে সে আমার কণ্ঠের প্রেমে পড়েছে। কিন্তু সে আমার নাম জানলো কি করে? বৃষ্টি কিছুটা কমে আসলো, টাপুর টুপুর হচ্ছে। আমি প্যান্টের পকেট থেকে কাগজটি বের করলাম। ফোন দিলাম ফারজানাকে। অপর প্রান্তে হয়তো মোবাইল হাতে নিয়ে বসেছিল। সাথে সাথে হ্যালো শুনে কি বলবো সেটাই ভুলে গেছি। হ্যালো, কি ব্যাপার? কথা না বলে ফোন দিলেন কেন? হ্যালো হ্যালো, আমি শাওন। আপনি ফোন দিতে বলেছিলেন। আমি ভুল শুনছি না তো? আপনি সত্যিই ফোন দিয়েছেন? আমি তো এখন খুশিতে আত্মহারা হয়ে যাব। শাওন সাহেব আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান না করে গ্রহণ করেছে? এই যা ভাবছেন তা নয়, আসলে আমার কৌতূহল, আপনি আমার নাম জানলেন কীভাবে? এটা তো খুবই সহজ। আপনি শিল্পকলাতে নিয়মিত উপস্থাপনা করেন, আর উপস্থাপকের নাম জানাটা খুব কঠিন। আগে বলুন, আমার প্রেম নিবেদন মঞ্জুর করেছেন তো? আপনি তো আমার কণ্ঠের প্রেমে পড়েছেন, আমার না। কণ্ঠের মানুষটাই তো আপনি। তাহলে দেখা গেল আমার কণ্ঠ হঠাৎ করে আগের মতো সুর করে কথা বলে না। তখন তো আর আমাকে ভালোবাসবেন না। ধরে নিন গোটা আপনাকেই আমি ভালোবাসি। এবার তো গ্রহণ করবেন। আমি রাখি এখন, বৃষ্টি হচ্ছে খুব।
ফোন রেখে দিলাম, জানালা দিয়ে আবারও বাড়িয়ে দিলাম হাত। বৃষ্টির ফোঁটা পানিতে শরীরে এক প্রকার শিহরণ জাগ্রত হয়। বাবা বাড়ি ফেলেন 2 হাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে। বারান্দায় বসা আমি আর মিতু। মিতুর স্বামী ঘরে শুয়ে আছে। বাবার গলার আওয়াজ শুনে সেও বেরিয়ে এলো। বাবা এসে মিতুকে উদ্দেশ্য করে বলল, একটা ফোন করে আসলেই পারতি। তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? বাবাজি তুমি কেমন আছো? এই নে মা, অনেক বাজার করেছি। মনিরের মায়ের রান্না খেতে খেতে আলসার বানিয়ে ফেলার অবস্থা। বহুদিন পর তোর হাতে রান্না খাবো। কারো উত্তরের আশা না করে বাবা একা একা বলে গেলেন। তাতে মিতুর একটু রাগ কমেনি, উল্টো বেড়েছে। মিতু বলল, বাবা আমি এখানে খেতে আসিনি, থাকতেও আসিনি। কি শুনছে এসব? এ বয়সে বিভ্রতি ধরেছে তোমার? বাবা মিতুর স্বামীর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। দৃষ্টি নিচের দিকে দিয়ে বললেন, এখন এসব বিষয়ে যাক, আগে রান্না কর, দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। মিতু বলল, বাবা আমি একবার বলেছি আমি এখানে খেতে আসিনি, থাকতেও আসিনি। বাবা এবার রেগে গেলেন। মা মারা যাওয়ার পর থেকে বিগত 1 যুগ সময়ের মধ্যে বাবাকে এত রেগে কথা বলতে দেখিনি আমি। বাবা বললেন, তাহলে কি করতে এসেছে সেখানে? আমার বিচার করার জন্য? তুই বিচার করবি আমার? থাকতে না আসলে যা এখান থেকে, তোর শ্বশুরবাড়িতে যা। বিয়ে দিয়ে দিয়েছি, এখন সেটাই তোর বাড়ি। আমি কোনো কথা বলছি না। অন্যরকম এক বাবাকে দেখছি আজ, যিনি বিয়ে করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মনে হয় না কেউ তাকে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে। মিতু কান্না করছে। তার স্বামীর উদ্দেশ্য করে বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন তুমি? চলে এসো, আর কোনোদিন আসবো না এই বাড়িতে। মিতু বেরিয়ে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে সাথে। বাবা একা একা বলতে লাগলো, যা যা, আসিস না আর এই বাড়িতে। না আসলে আমার আরও ভালো হয়। আমার দিকে তাকিয়ে বলল, এবার খুশি হয়েছিস তো? ফোন তো এজন্যই করেছিস। আমি তবুও কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলাম। বিকেলে বাবা সত্যি রওনা হচ্ছেন পাত্রী দেখতে। সাথে যাচ্ছেন এলাকার পরিচিত 2 জন। 2 সম্পর্কে চাচা হয় আমার। এতদিন তাদেরও অনেক শ্রদ্ধা ও সম্মান করতাম। তারা তো শিক্ষিত মার্জিত মানুষ, জ্ঞানী মানুষ। তারা বাবাকে বোঝাতে পারতো। উল্টো তারাই যাচ্ছে বাবাকে পাত্রী দেখানোর জন্য। পাত্রী পছন্দ হলে বিয়ে করে সাথে করে নিয়ে আসবেন। আমাকে বাবা আবারও বলে গেলেন, তুই যাবি সাথে? চিন্তা করিস না, তুই গেলে বিয়ে ভাঙবে না। তারা জানে আমার বড় বড় ছেলে মেয়ে আছে। আমি কথার কোনো জবাব দিইনি। বাবা অঘোষিত বরযাত্রী নিয়ে যাচ্ছে। পাত্রী পছন্দ হলে বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে। বাবা বাড়ি থেকে বের হওয়ার পর আমি আমার ঘরে গিয়ে শুয়ে আছি। ভাবছি আমার বাড়িতে থাকা ঠিক হবে না। মন থেকে বাবার সিদ্ধান্তকে মানতে পারছি না। সমাজের মানুষের কটু কথা যেন আমার চোখে ভেসে বেড়াচ্ছে। আমি আগে কেন বিয়ে করলাম না, সেজন্য আফসোস হচ্ছে। 2 দিন পর দেখা যাবে রাস্তায় বের হলে মানুষজন নানান কথা বলাবলি করছে। বলবে, বাবার বিয়ে করার শেষ হয় না, শাওন আর কবে বিয়ে করবে? ফারজানার কথা মনে পড়ছে। তাদের বাড়ি পূর্ব ব্রাহ্ম নদী। শিল্পকলা একাডেমি থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। আমি ফারজানার প্রেম নিবেদন যেন ফিরিয়ে দিতে পারিনি। আমিও প্রেমে পড়েছিলাম তার। ভালোবেসেছি মন থেকে, কিন্তু ফারজানা আমাকে ভালোবাসেনি। তার মোহ ছিল আমার প্রতি, আমার কণ্ঠের প্রতি। তার মোহ কেটে গেছে। আমার কণ্ঠ আছে আগের মতোই। এখনও শিল্পকলাতে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলি, এই পরন্ত বিকেলে মনোরম পরিবেশে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু ফারজানা আমার সাথে আর থাকেনি। সে নতুন করে অন্য ছেলের প্রেমে পড়ল। পারিবারিকভাবে তাদের বিয়েও হলো। আমার কাছে বিয়ের আগে আরশি নগর পার্কে হাত জোর করে ক্ষমা চেয়েছে। আমি দয়া দেখিয়ে তাকে ক্ষমা করে দিলাম। হয়তো কোনো একদিন তার কোলে ছোট বাচ্চা দেখব। ফারজানা ভদ্রতা দেখিয়ে হয়তো কোলের বাচ্চাকে বলবে, এটা তোমার মামা হয়, শাওন মামা। আর ভাবতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যে মনে পড়ে যায়। কিছুক্ষণ ভাবলে মাথার একপাশে ভোঁতা যন্ত্রণা হয়। এখনও হচ্ছে, তাই ভাবতে ইচ্ছে করছে না আর। বাইরে বাবার গলার শব্দ শোনা যাচ্ছে, তাই তাড়াতাড়ি বাবা চলে এলেন। পাত্রীর বাড়ি কি কাছাকাছি? তিনি কি বিয়ে করে ফেলেছেন? বাইরে যেতে ভয় হচ্ছে। বাবা বিয়ে না করে ফিরে এসেছেন। সাথে দুঃসম্পর্কের চাচা দুটো নেই, আমাকে ডাকছেন। কই গেলি শাওন? শুনে যা একটু। আমি উঠোনে নামলাম। বাবা আমার দিকে এগিয়ে এলেন, আমার কাঁধে হাত রেখে বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি বিয়ে করব না। বিয়ে করবি তুই। পছন্দ থাকলে বল, নয়তো আমি তোর জন্য পাত্রী দেখা শুরু করি। আর মিতু শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিয়ে আয়। বাজারগুলো নষ্ট হবে, এসে যেন রান্না করে। কথাগুলো বলে বাবা ঘরে চলে গেলেন। আমার চোখ ছলছল, কিন্তু ঠোঁটের কোণে মৃদু হাসি। কেউ হয়তো দেখেনি, আমার মনে আনন্দ খেলা করছে। আমি বিয়ে করব সেই আনন্দ নয়, বাবা বিয়ে করবেন না সেই আনন্দ। মিতু এসেছে সন্ধ্যায়, আমি আনতে যাইনি। ফোন করার পরেই দ্রুত চলে এসেছে। সাথে তার স্বামী আসেনি। কাল সকালে সে বিকেলে চলে যাবে, এমনটাই মিতুর ভাষ্য।
বাড়িতে এসে প্রথমে আমার কাছে গিয়ে মিতু বলল, ভাইয়া সত্যি নাকি? মন ঘুরল কিভাবে? আমি বললাম, কিছু তো বুঝতে পারছি না, শুধু বলল সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আমাকে বিয়ে করতে হবে, পাত্রী দেখা শুরু করবে। তাই হোক ভাইয়া, তুমি বিয়েটা এবার করে নাও, তবুও মান সম্মানের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, কয়েকটা দিন সময় দরকার, আমি মানসিকভাবে তৈরি হই। ভাইয়া পরে আবার বাবার মন ঘুরে যেতে পারে। পাত্রী দেখতে দেখতে এমনিতেই কয়েকদিন সময় পাবে। তুমি আর না করো না, যাই আমি গিয়ে রান্না বসাই। মৃদু চলে গেল রান্না করতে। বাবা বাড়িতে নেই, চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন। আমার আজকে সারাদিন আর বাইরে যাওয়া হয়নি, এক কাপ চা আমারও খাওয়া দরকার ছিল। গ্রামের নাম জিনিসপুর। গ্রামের মাঝ বরাবর একটা পাকা রাস্তা, আর বাদ বাকি সবাই মাটির রাস্তা। পাকা রাস্তা থেকে মেঠো পথ ধরে মিনিট 10 হাঁটতে হয়। তারপর দেখা মিলবে একতলা একটি বাড়ি, সাদা চুনকাম করা, ছাদে সারি সারি ফুলের টব রাস্তা থেকে দেখা যায়। একপাশে পুকুর, ঘাট থেকে সিঁড়ি নেমে গেছে পুকুরে, পাশে কিছু ফুল গাছ, সাথে একটি লোহার দোলনা। বাড়িটি দেখলে মনে হয় গ্রামের ভিতরে এক সুখী পরিবার বাস করছে। যদিও বাড়ি গাড়ি অর্থবিত্তে সুখ আসে না, যদি মনে সুখ না থাকে, তবু বাড়িটি কি আমার সুখী বাড়ি বলে মনে হয়। এই বাড়িটি আমার শ্বশুর বাড়ি। বিয়ে করেছি গত পরশু। বিয়ের পর নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে দুদিন থাকার একটি রীতি প্রচলিত আছে, তাই তার সুবাদে আমি এই বাড়িতে। আগামীকাল তানহাকে নিয়ে আমাদের বাড়ি ফিরব। তানহা আমার অর্ধাঙ্গিনীর নাম, এই বাড়ির একমাত্র মেয়ে। এখানে আসার পর থেকে তানহাকে আমার কাছাকাছি খুব কম সময়ের জন্য পেয়েছি। দুদিন ধরে সকালে কয়েকটা মেয়ে আসে এই এলাকারই, যাদের সাথে তানহা বড় হয়েছে, তাদের সাথে ছোটাছুটি করছে। আমি ছাদে একটি চেয়ার পেতে বসে আছি, পুকুরে মাছের খাবি খাওয়া দেখছি। শ্বশুর মশাই ভাত কমে আছেন। আমার শাশুড়ি অর্থাৎ তানহার মা নেই, খালার কাছে বড় হয়েছে। তার খালাই এ বাড়িতেই থাকে, কিন্তু তার খালু কোথায় বা আছে কি না সে সম্পর্কে আমার ধারণা নেই। বাবা কেমন আছো? একা একা কী করছো? প্রশ্ন শুনে পেছনে ফিরে দেখি তানহার খালা। আমি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললাম, ভালো আছি খালা, আপনি বসুন। তিনি বসেননি, আমার দিকে তাকিয়ে বললেন, তানহার উপর রাগ করো না, মা মরা মেয়েটাকে আমি মানুষ করেছি, কাল তো তোমার সাথে চলে যাবে, আবার কবে জানি আসে, তাই বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছে। দূরে যায়নি, এই মহলের মধ্যেই আছে, ওই যে টিন শেড ঘরটা, এখন আছে ওই বাড়িতে। খালা হাতে ইশারা করে বাড়িটি দেখিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম ওনার চোখ ছলছল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। আমি কিছু জিজ্ঞেস করার আগে তিনি আবার বললেন, আমার কোনো সন্তানেদি নেই, তানহাই আমার মেয়ে, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। কথাগুলো বলে তিনি আঁচলের চোখের পানি মুছলেন। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু এগিয়ে গিয়ে বললাম, খালা আমারও মা নেই, আপনি আমার মায়ের মতো। আমি আপনাকে কথা দিচ্ছি, তানহাকে আমি কোনো কষ্ট দেব না, ও ভালো থাকবে আমাদের বাড়িতে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন কত চিরচেনা আপন। তারপর ছাদ থেকে নেমে গেলেন। আমি আবারও চেয়ারে বসে পড়লাম। মধ্যরাত, ঘরের বাতি নেভানো, তানহা আমার পাশে শুয়ে আছে। চঞ্চল এই মেয়েটি আমার কাছাকাছি আসলে যেন চুপচাপ হয়ে যায়, কম কথা বলে, কিছু খুঁজে না পেলে এটা সেটা জিজ্ঞেস করে, আবার চুপ হয়ে থাকে। আমি অন্ধকারেই তাকে ডাকলাম, তানহা। তোমার খালামণির স্বামী কোথায়? কিছু মনে করো না, আজ ওনার সাথে কথা হলো, তাই জানতে ইচ্ছে হলো। খালামণির বিয়ে 3 বছর পর স্বামীর বাড়ি থেকে চলে আসেন, কোনো ঝগড়া করে নয়। খালামণির সন্তান হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও সুফল পায়নি, তাই খালুর বংশ রক্ষা করতে পারেনি, সংসারও আর করা হয়নি। তখন মা আমাদের বাড়িতে খালামণি গিয়ে নিয়ে আসলেন। এর প্রায় 4 বছর পর আমার মা মারা গেছেন। সেই থেকে খালামণি আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন। তিনি খুব ভালো মনের মানুষ, তোমার কথা খুব ভাবেন। আমাদের বাড়ির সবাই ভালো মানুষ। বাবা সারাদিন বই পড়েন, চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বই যেন বাবার একটি সংসার। আমাদের বাড়িতে এসে বাবাকে কতক্ষণ সামনে দেখেছো? মিনিট 10 মতো পেয়েছি। এই বাড়িতে মানুষ কম, তার উপর তুমিও কাল আমাদের বাড়িতে চলে যাবে। কোথায় মানুষ কম? বাড়িতে 4টা কাজের মানুষ, সবাই বাবার নিকট আত্মীয়। আর্থিক অনটন থাকায় বাবা এই বাড়িতে রেখে দিয়েছেন। বুঝলাম, কিন্তু আমাদের বাড়িতে মানুষ কম, বাবা আর আমি। মনিরের মা কাজকর্ম করে দেয়, আমি বাড়ির বাইরে গেলে তোমার একা লাগতে পারে। আমিও না হয় বাবার কাছ থেকে বই নিয়ে যাব, সময় কেটে যাবে। আর তুমি তো সারাদিন গিয়ে উপস্থাপনা করো না। তাছাড়া খালাকে দেখতে আমি প্রতি সপ্তাহে আমাদের বাড়ি আসব। তানহার সাথে আমি আর কথা বাড়াইনি, 2 চোখে ঘুম ভর করেছে। বছর 2 পরের কথা, মিতু সেদিন আমাদের বাড়িতে এলো। তার কোলে ছোট্ট মেয়ে, বয়স 6 মাস। 2 দিন থেকে চলে যাবে। গরমের দিন বিদ্যুৎ চলে গেলে ব্যবসা গরম আরও ভয়ঙ্কর হয়। সন্ধ্যারাত তখন মিতু তার কোলে শিশুকে তালফাঁকা দিয়ে বাতাস করে ঘুম পাড়াচ্ছে। আমি উঠোনে পায়চারি করছি।
তানহা দরজা ধরে দাঁড়িয়ে আছে, মিতুর সাথে টুকটাক কথা বলছে। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে। মিতুকে উদ্দেশ্য করে বাবা বলল, তখন তুমি বিয়ে করলে তোমাদের নাক কান কাটা যেত। বলেছিলাম আমার একা ভালো লাগে না। তোর ভাই বলেছে সে বিয়ে করবে, আমার নাতি নাতনি হবে, তাদের নিয়ে আমি সময় কাটাবো। এখন কোথায় আমার নাতি নাতনি? কথাটুকু বলে বাবা হঠাৎ নিজের ঘরে চলে গেল। আমি প্রচণ্ড লজ্জা পেলাম। তানহা দরজা ছেড়ে ঘরে চলে গেছে। মিতুর মুখেও কোনো কথা নেই। আমিও আর দেরি না করে দ্রুত ঘরে চলে গেলাম। তানহা বালিশে মুখ গুজে কাঁদছে। আমি তার মাথায় হাত রাখলাম। কান্নার আওয়াজ বেড়ে গেল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, এমন করো না তানহা, তোমার তো কোনো দোষ নেই। দরকার হয় আমরা ডাক্তারের কাছে যাব। আর বিয়ে তো মাত্র হলো 1.5 বছর। ভেঙে পড়ে তো কিছু হয়নি। বাবা মুরব্বী মানুষ, একাকিত্ব থেকে হয়তো কথাটি বলেছে। তানহা বালিশ থেকে মুখ তুলে সোজা হলো। আমাকে উদ্দেশ্য করে বলল, কালকে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সম্মতি প্রকাশ পরেও সে আমার বুকে মাথা রেখে পুনরায় কান্না জুড়ে দিল। আমি তাকে কাঁদতে দিলাম। মেয়েদের আবেগ বেশি, তাদের মন খুব নরম, অল্প আঘাতেও ব্যথা পায় বেশি। কাল যাব কোনো এক গাইনি বিশেষজ্ঞ দেখাতে। এখন বাজে 6:45। 34 নম্বর সিরিয়াল নিয়ে বসে আছি। আমার পাশে বসে তানহা। মনের ভিতর কিঞ্চিত ভয় কাজ করছে। মনে মনে দোয়া করছি আমাদের দুজনের কারো যেন কোনো সমস্যা না থাকে। তানহার ডান পাশে বসে এক মধ্যবয়স্ক নারী। সামনে পিছনে আর অনেক মানুষ ডাক্তার দেখাতে পরিবারের মানুষ নিয়ে এসেছে। আমার যেন সময় কাটছে না। খেয়াল করলাম ফারজানার মতো দেখতে এক মেয়ে এলো মধ্যবয়স্ক আর একজন মহিলার সাথে, মাথায় ওড়না দেওয়া, উজ্জ্বল শ্যামবর্ণ। ফারজানাও দেখতে শ্যামবর্ণের ছিল, আর তানহা হলো ফর্সা। তানহার সন্ধান দিয়েছিল আমার ফুপু। বাবার কাছে এসে বলেছিলেন